আচ্ছা, জীবন আর মৃত্যুর মধ্যে পার্থক্যটা ঠিক কতটা কখনো ভেবে দেখেছেন? মাত্র কয়েক ডিগ্রি তাপমাত্রার এদিক ওদিকই হতে পারে সেই পার্থক্যের কারণ। আজকে আমরা মানব শরীরের সেই চরম সহ্যসীমার কিনারাতেই যাব। দেখব ঠিক কতটা গরম আর কতটা ঠান্ডা আমাদের শরীর সহ্য করতে পারে, যেখানে বিজ্ঞানও রীতিমতো অবাক হয়ে যায়। 104 ডিগ্রি জ্বর হলেই তো আমরা ঘাবড়ে যাই, তাই না? ভাবি, না জানি কি হয়ে গেল। কিন্তু মানুষের শরীর এমন সব তাপমাত্রা সহ্য করেছে যা শুনলে চিকিৎসা বিজ্ঞানও থমকে দাঁড়ায়। চলুন সেই অবিশ্বাস্য সংখ্যাটা একবার দেখি। হ্যাঁ, ঠিকই শুনছেন। ১১৫.৭ ডিগ্রি ফরেনহাইট। এটা হলো এখন পর্যন্ত রেকর্ড করা সর্বোচ্চ শরীরের তাপমাত্রা, যেখান থেকে একজন মানুষ অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন। এই অবিশ্বাস্য ঘটনাকে কেন্দ্র করেই আমাদের আজকের এই আলোচনা। তো সবার আগে আমাদের এটা বুঝতে হবে যে আমাদের শরীর ঠিক কতটা সূক্ষ্ম একটা ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে। এখানে প্রতিটা ডিগ্রির সামান্য পরিবর্তনও কিন্তু জীবন মরণের প্রশ্ন তুলে দিতে পারে। চলুন দেখি আমাদের শরীরের সেই আদর্শ তাপমাত্রাটা ঠিক কত। এই যে 98.6 ডিগ্রি ফ্যারেনহাইট, এটাই হলো আমাদের শরীরের সেই ম্যাজিক নাম্বার। এই তাপমাত্রাতে আমাদের শরীর একদম ঠিকঠাক কাজ করে। শরীরের ভেতরের সব রাসায়নিক প্রক্রিয়া, বিশেষ করে আমাদের বাঁচিয়ে রাখার জন্য যে এনজাইমগুলো আছে, সেগুলো এই তাপমাত্রাতেই সবচেয়ে ভালোভাবে কাজ করতে পারে। এই স্লাইডটা আসলে মূল পার্থক্যটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ভাবুন তো, বাইরের তাপমাত্রা ৫ ডিগ্রি বাড়লে বা কমলে আমরা কি করি? বড়জোর একটা জ্যাকেট পরি বা ফ্যানটা জোরে চালাই। কিন্তু শরীরের ভেতরের তাপমাত্রা, সেখানে মাত্র কয়েক ডিগ্রির এদিক ওদিক মানেই কিন্তু একটা মহা বিপর্যয়। আমাদের কোষের ভেতরে যে এনজাইমগুলো আছে, যেগুলো আমাদের জীবনের ইঞ্জিন, সেগুলো কাজ করা বন্ধ করে দেয়। আমাদের পুরো মেটাবলিজম বা বিপাক্রিয়াটাই থমকে যেতে পারে। এটাই হলো আসল সংকট। তাহলে প্রশ্নটা হলো, সর্বোচ্চ কত তাপমাত্রা থেকে কেউ বেঁচে ফিরতে পেরেছে? চলুন সরাসরি সেই অবিশ্বাস্য গল্পটাতেই চলে যাই। আগুনের মধ্যে থেকে বেঁচে ফেরা উইলি জোনসের গল্প। সালটা ছিল ১৯৮০। অ্যাটলান্টা গনগনে গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হন উইলি জোনস। যখন তাকে হাসপাতালে আনা হলো, ডাক্তাররা তার শরীরের তাপমাত্রা মেপে থার্মোমিটারটাকেই বিশ্বাস করতে পারছিলেন না। ১১৫.৭ ডিগ্রি, এই তাপমাত্রায় তো শরীরের প্রোটিনগুলো আক্ষরিক অর্থেই রান্না হয়ে যাওয়ার কথা। অথচ অবিশ্বাস্যভাবে ২৪ দিন কমায় থাকার পর তিনি আবার জীবনে ফিরে আসেন। গরমের চরম সীমা তো দেখলাম, এবার চলুন ঠিক তার উল্টো দিকে যাই, বরফ শীতল ঠান্ডার জগতে। হাইপোথার্মিয়া মানে যখন শরীরের তাপমাত্রা মারাত্মকভাবে কমে যায়, তখন শুধু শরীর ঠান্ডা হয় না, মানুষের আচরণেও এমন সব অদ্ভুত পরিবর্তন আসে যা শুনলে অবাক হতে হয়। হাইপোথার্মিয়া মানে কিন্তু শুধু একটু বেশি ঠান্ডা লাগা নয়, এটা এমন একটা অবস্থা যখন শরীরের ভেতরের ইঞ্জিনগুলো, যেমন হার্টবিট বা শ্বাসপ্রশ্বাস, মারাত্মকভাবে স্লো হয়ে যায়। ঠান্ডা পানিতে এই বিপদটা যে কত তাড়াতাড়ি ঘটতে পারে, তার জন্য এই চার্টটা একবার দেখুন। একেবারে উপরের সারিটা খেয়াল করুন। মানে বরফ ঠান্ডা পানিতে একজন মানুষ ১৫ মিনিটেরও কম সময় জ্ঞান হারাতে পারে, আর বেঁচে থাকার সম্ভাবনা থাকে মাত্র ১৫ থেকে ৪৫ মিনিট। আর এখান থেকেই পুরো ঘটনাটা কেমন যেন রহস্যময় হয়ে ওঠে। হাইপোথার্মিয়ার একদম শেষ পর্যায়ে মানুষ এমন কিছু অদ্ভুত কাজ করে যা তদন্তকারীদেরও গুলিয়ে দেয়। দেখে মনে হতে পারে এটা হয়তো কোনো অপরাধের ঘটনা। ভাবা যায়, তীব্র ঠান্ডায় জমে যাওয়ার ঠিক আগের মুহূর্তে শরীর একটা মারাত্মক ভুল সিগন্যাল পাঠায়। মস্তিষ্কের যে অংশটা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সেটা বিগড়ে যায়। হঠাৎ করে গরম রক্ত ত্বকের দিকে ছুটে আসে, আর সে ব্যক্তির মনে হয় যেন তার গায়ে আগুন লেগে গেছে। এই ভ্রমের মধ্যে সে নিজের পরনের কাপড় খুলে ফেলে, যা আসলে তার মৃত্যুকে আরও দ্রুত ডেকে আনে। এটা আরও অদ্ভুত। হাইপোথার্মিয়ার একেবারে শেষ পর্যায়ে আমাদের মস্তিষ্কের সেই আদিম অংশটা জেগে ওঠে, যা অনেকটা জীবজন্তুদের আত্মরক্ষার প্রবৃত্তির মতো। তখন সেই ব্যক্তি বাঁচার শেষ চেষ্টায় নিজেকে কোনো ছোট নিরাপদ জায়গায়, যেমন ধরুন কোনো আলমারির নিচে বা ঘরের কোণায়, লুকিয়ে ফেলার চেষ্টা করে। আর দুঃখজনকভাবে প্রায়শই সেখানেই তাদের নিথর দেহ খুঁজে পাওয়া যায়। ঠান্ডা একদিকে যেমন প্রাণ নিতে পারে, ঠিক তেমনি কিন্তু জীবনও বাঁচাতে পারে। চলুন দেখি কিভাবে চরম ঠান্ডা মৃত্যুকেও কিছুক্ষণের জন্য থামিয়ে দিতে পারে। এই অবিশ্বাস্য সংখ্যাটা দেখুন, ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। এটা কোনো জায়গার তাপমাত্রা নয়, এটা একজন মানুষের শরীরের ভেতরের তাপমাত্রা ছিল যখন তাকে উদ্ধার করা হয়, আর তিনি বেঁচে ফিরেছিলেন। ঘটনাটা ১৯৯৯ সালের। আনা বাগেনহোম নামে একজন স্কি করার সময় একটা হিমায়িত নদীতে পড়ে যান এবং প্রায় ৮০ মিনিট বরফের নিচে আটকে ছিলেন। যখন তাকে উদ্ধার করা হয়, তার হার্টবিট বন্ধ, শ্বাস-প্রশ্বাস বন্ধ, শরীরের তাপমাত্রা মাত্র ৫৬.৭ ডিগ্রি ফ্যারেনহাইট। সোজা কথায় তিনি ক্লিনিক্যালি মৃত ছিলেন।
আর ডাক্তারদের জগতে খুব প্রচলিত এই উক্তিটাই আনার জীবন বাঁচিয়েছিল। চরম ঠান্ডা তার শরীরটাকে প্রায় একটা বায়োলজিক্যাল সাসপেনশনে নিয়ে গিয়েছিল। এর ফলে তার মস্তিষ্কের কোষগুলো অক্সিজেন ছাড়াই অনেক বেশি সময় টিকে থাকতে পেরেছিল। ডাক্তাররা ৯ ঘণ্টারও বেশি চেষ্টার পর তার হৃৎপিণ্ডকে আবার চালু করতে পেরেছিলেন। তার মানে ক্লিনিক্যাল ডেথ মানেই কিন্তু সবকিছুর শেষ নয়। এই অবস্থায় শরীর আর মস্তিষ্ক এতটাই ঠান্ডা হয়ে যায় যে মেটাবলিজম প্রায় শূন্যের কোঠায় নেমে আসে, আর এটাই কোষগুলোকে ধ্বংস হয়ে যাওয়ার হাত থেকে বাঁচায় আর পুনরুজ্জীবনের জন্য একটা সুযোগ তৈরি করে দেয়। কিন্তু এই যে জীবন বাঁচানোর জ্ঞান, এর উৎসের পেছনে একটা খুবই অন্ধকার আর বিতর্কিত ইতিহাস জড়িয়ে আছে, যা আমাদের চিকিৎসা গবেষণার নৈতিকতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি ডাক্তাররা ডাখাও কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দীদের উপর ভয়াবহ কিছু হাইপোথার্মিয়া পরীক্ষা চালিয়েছিল। তাদের বরফ ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখা হতো শুধু এটা দেখার জন্য যে মানবদেহ কতক্ষণ টিকে থাকতে পারে আর তাদের কিভাবে আবার বাঁচিয়ে তোলা যায়। সেই ভয়ঙ্কর ঘটনার পরেই কিন্তু তৈরি হয় চিকিৎসা বিজ্ঞানের নৈতিকতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল, নুরেমবার্গ কোড। এই কোডই নিশ্চিত করে যে কোনো মানুষের ওপর তার স্পষ্ট এবং স্বতঃস্ফূর্ত সম্মতি ছাড়া কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা চালানো যাবে না। তো উইলি জোনসের প্রচণ্ড গরম থেকে বেঁচে ফেরা আর আনার বরফ শীতল অবস্থা থেকে জীবনে ফিরে আসা, এই দুটো ঘটনাই আমাদের জীবন আর মৃত্যুর চিরাচরিত সংজ্ঞা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। তাহলে শেষ আর শুরুর সেই সীমানাটা আসলে কোথায়? এই স্লাইডটা দেখুন, পুরো ব্যাপারটা একবারে চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে। একদিকে ১১৫.৭ ডিগ্রি ফ্যারেনহাইটের অসহনীয় গরম আর অন্যদিকে ৫৬.৬০ ডিগ্রি ফ্যারেনহাইটের প্রাণঘাতী ঠান্ডা। মানুষের শরীর এই দুই চরম বৈপরীত্যের মধ্যেও টিকে থাকার এক অবিশ্বাস্য ক্ষমতা রাখে। আনার ঘটনাটা আমাদের দেখিয়েছে যে যাকে আমরা মৃত্যু বলি তা হয়তো সবসময় শেষ কথা নয়, এটা একটা বিরতিও হতে পারে। এখন আসল প্রশ্নটা হলো, ভবিষ্যতের চিকিৎসা বিজ্ঞান কি এই বিরতির সময়টাকে আরও বাড়াতে পারবে? জীবনকে ফিরিয়ে আনার এই ক্ষমতা আমাদের ভবিষ্যতের সংজ্ঞাটা কিভাবে বদলে দেবে?